এসো এখন আমরা ভূগোল বই অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করি। এখনও যারা খাতা কলম নিয়ে উপস্থিত হওনি তারা খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও। প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও। পরীক্ষার আগে এগুলি পড়ে পরীক্ষা দিতে চলে যাও। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে। তো এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে রেখো, যাতে ভিডিওগুলি তোমরা সবার আগে পেতে পারো। এসো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর, অ্যালফ্রেড ওয়েগনার। পরের প্রশ্ন হলো, মহিষঞ্চরণ তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সমগ্র স্থলভাগকে কি বলা হয়? উত্তর, প্যানজিয়া। আমরা সকলেই কম বেশি জানি যে পৃথিবী একদম শুরুর প্রাথমিক পর্যায়ে এগুলি অর্থাৎ সমস্ত স্থলভাগগুলি প্রায় একদিকে ছিল আর জলভাগগুলি চারিদিকে এটিকে বেষ্টন করেছিল। তো সেই জলভাগকে বলা হয় প্যানথালাসা এবং স্থলভাগকে বলা হয় প্যানজিয়া। পরের প্রশ্ন হলো, প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, ভূবিজ্ঞানী উইলসন। পরের প্রশ্ন হলো, পৃথিবীপৃষ্ঠ কতগুলি পাতের সমন্বয়ে গঠিত? উত্তর, পৃথিবীপৃষ্ঠ মোট 7টি বড় পাত, 8টি মাঝারি পাত ও 20টি ছোট পাতের সমন্বয়ে গঠিত। পরের প্রশ্ন হলো, পাত সংস্থান তত্ত্বের জনক কে? উত্তর, পিঁচো। পরের প্রশ্ন হলো, কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়? উত্তর, পরিচলন স্রোতের প্রভাবে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের নিচে যে পাতগুলি রয়েছে আমাদের সেই পাতগুলির যে চলন, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক বা পাশাপাশি, এমন এই যে মানে পরপর পাতগুলি যে এক স্থান থেকে আর এক স্থানে যায়, এটি পরিচালন স্রোতের প্রভাবে। পরের প্রশ্ন হলো, পাত সীমানাকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর, পাত সীমানাকে 3 ভাগে ভাগ করা হয়, যথা অপসারী পাত সীমানা 2, অভিসারী পাত সীমানা 3, নিরপেক্ষ পাত সীমানা। পরের প্রশ্ন হলো, অপসারী পাত সীমানা বলতে কি বোঝো? উত্তর, সমুদ্রের তলদেশে যখন দুটি পাত একে অপরের বিপরীতমুখী অবস্থান করে, অর্থাৎ একটি অপরটির বিপরীত দিকে অবস্থান করে, এই ধরনের পাত সীমানাকে অপসারী পাত সীমানা বলে। তোমরা বইতে একটুখানি দেখে নেবে, তোমাদের এই পাত সীমানা 3টি পরপর একটি ছকের মধ্যে দেওয়া রয়েছে। একটি পরস্পর একে অপরের বিপরীত দিকে যাচ্ছে এবং একটি অপরটির পরস্পর মুখোমুখি অবস্থান করছে এবং পাশাপাশি অবস্থান করছে। পরে প্রশ্ন দেখো, অভিসারী পাত সীমানা বলতে কি বোঝো? উত্তর, সমুদ্রের তলদেশে যখন দুটি পাত পরস্পর মুখী অবস্থান করে তখন তাকে অভিসারী পাত সীমানা বলা হয়। পরের প্রশ্ন হলো, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? উত্তর, যখন দুটি পাত পরস্পর পাশাপাশি অবস্থান করে তখন পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, এরকম পাত সীমানাকে নিরপেক্ষ পাত সীমানা বলা হয়। পরের প্রশ্ন হলো, আমরা পাত সঞ্চালন বুঝতে পারি না কেন? অর্থাৎ এই যে ভূগর্ভের নিচে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের নিচে যে পাতগুলি এক স্থান থেকে অপর স্থানে সরে যাচ্ছে, এই সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? উত্তর, সমুদ্রের তলদেশে পাতগুলি বিভিন্ন গতিতে আনুভূমিকভাবে সঞ্চালিত হয়। এই চলনগুলি এত ধীরে ধীরে এবং সুদীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়, যার কারণে আমরা এই পাত সীমানা চলার একদিক থেকে অপর দিকে যে সঞ্চালন, এটি আমরা বুঝতেই পারি না। অর্থাৎ এত ধীরে ধীরে এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যে আমরা বুঝতেই পারি না। পরের প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরীয় পাত ধীরে ধীরে কোন দিকে সরে যাচ্ছে? উত্তর, প্রতি বছর প্রায় 10 সেমি করে পশ্চিম দিকে সরে যাচ্ছে। পরের প্রশ্ন হলো, অগ্ন্যুদ্গম কাকে বলা হয়? উত্তর, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা
যখন ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথে বিস্ফোরণ সহ অথবা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেই ঘটনাকেই অগ্ন্যুদ্গম বলা হয়। পরের প্রশ্ন হলো আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলা হয়? উত্তর, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় পদার্থগুলি ভূপৃষ্ঠের উপরে এসে শঙ্কু আকৃতির যে পর্বত সৃষ্টি করে তাকে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলা হয়। পরের প্রশ্ন হলো আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন? উত্তর, আগ্নেয় পদার্থের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় বলে এই পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। পরের প্রশ্ন হলো সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর, যে সকল আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। পরের প্রশ্ন হলো আচ্ছা, এখানে বেশ কিছু আমি উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। যেমন ভারতের ব্যারেন, ইতালির ভিসুভিয়াস ও হাওয়াই দ্বীপের মৌনালিয়া এগুলি হলো সব সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। বিশেষ করে এটি প্রশ্ন অনেকবার আসে যে ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? তখন লিখতে হবে ব্যারেন। পরের প্রশ্ন হলো সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর, যে সকল আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে আর কোনো আগ্নেয়োৎপাত হয় না তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি। পরের প্রশ্ন হলো মৃত আগ্নেয়গিরি কাকে বলা হয়? উত্তর, যে সকল আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীন কাল থেকেই অগ্ন্যুৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। যেমন মায়ানমারের পোপো ও মেক্সিকোর পারকুতিন প্রভৃতি। পরের প্রশ্ন হলো কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর, রকি, আন্দিজ, আল্পস, হিমালয় প্রভৃতি। খেয়াল রাখবে তোমরা যে এটি 20 কোটি বছর থেকে 2.5 কোটি বছর আগেকার যে সমস্ত পর্বতগুলি সৃষ্টি হয়েছে সেগুলিকে বলা হয় প্রাচীন নবীন ভঙ্গিল পর্বত। আর নিচে দেখো কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। এটি হলো আরাবল্লী ও উরাল। এটি 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হয়েছে যেগুলি সেইগুলি। পরের প্রশ্ন হলো পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? উত্তর, হাওয়াই দ্বীপের মৌনালুয়া। পরের প্রশ্ন হলো পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি কোন অঞ্চলে অবস্থিত? উত্তর, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন হলো কোন আগ্নেয়গিরি ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ নামে পরিচিত? উত্তর, সিসিলির স্ট্রমলি আগ্নেয়গিরি। পরের প্রশ্ন হলো সান আন্দ্রিস চ্যুতি কি প্রকার পাত সীমানার উদাহরণ? উত্তর, নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ। পরের প্রশ্ন হলো নিফে কাকে বলা হয়? উত্তর, ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্থানটি হলো কেন্দ্রমণ্ডল। এটি স্থানটি হবে এই স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিমি গভীর, অত্যন্ত ভারী লোহা আর নিকেল দিয়ে গঠিত হওয়ায় এই স্তরটির নাম হলো নিফে। পরের প্রশ্ন হলো গুরুমণ্ডল পৃথিবীর প্রায় কত শতাংশ জায়গা দখল করে আছে? উত্তর, 84%। পরের প্রশ্ন হলো গুরুমণ্ডলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর, 2000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন হলো গুরুমণ্ডলের মধ্য শিলা কেমন অবস্থায় থাকে? উত্তর, কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যায়, আবার কোনো কোনো অংশে শিলা অর্ধগলিত অবস্থায় থাকে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে যেহেতু 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ে, অর্থাৎ পৃথিবীর যত ভিতরে ঢোকা যাবে ততই তার তাপমাত্রা বাড়তে থাকবে। আর একসময় দেখা যাবে তাপমাত্রা বাড়তে বাড়তে শিলাগুলি হয় গলে গেছে না হয় অর্ধগলিত অবস্থায় রয়েছে।
আর এগুলি যখন কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় ম্যাগমা, লাভা ইত্যাদি। পরের প্রশ্ন হলো কি? উত্তর, ইন্দোনেশিয়ার হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি থেকে যে গাঢ় সান্দ্র এক রকমের লাভা নির্গত হয়, হাওয়াই দ্বীপের ভাষায় এগুলিকেই বলা হয় আ। পরের প্রশ্ন হলো পা হো হো কি? উত্তর, ইন্দোনেশিয়ার হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে নির্গত অত্যন্ত পাতলা, আগেরটা দেখো গাঢ় সান্দ্র অর্থাৎ গাঢ়, আর এইটা দেখো অত্যন্ত পাতলা, আর পাতলা হওয়ার কারণে এটি বহুদূরে ছড়িয়ে পড়ে। হাওয়াই দ্বীপের ভাষায় একেই বলা হয় পা হো হো। পরের প্রশ্ন হলো কোন স্তর থেকে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে? উত্তর, বহিঃকেন্দ্রমণ্ডল থেকে। পরের প্রশ্ন হলো ভূমিকম্প কি? উত্তর, প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথায় কম্পিত হচ্ছে। পৃথিবীর অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ করে মুক্ত হয়ে গেলে পৃথিবীর উপরিভাগ কেঁপে ওঠে, একেই ভূমিকম্প বলা হয়। পরের প্রশ্ন হলো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলা হয়? উত্তর, ভূপৃষ্ঠের নিচে ও ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকেই ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। পরের প্রশ্ন হলো ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? উত্তর, কেন্দ্র থেকে ঠিক উলম্ব বরাবর ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন এসে পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। পরের প্রশ্ন হলো ভূমিকম্পের তরঙ্গ কয় ধরনের ও কি কি? উত্তর, ভূমিকম্পের তরঙ্গ 3 ধরনের। প্রাথমিক তরঙ্গ, যাকে আমরা পি দিয়ে ডিনোট করি। দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি, এবং তৃতীয় হলো পৃষ্ঠ তরঙ্গ বা এল। পরের প্রশ্ন হলো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? উত্তর, সিসমোগ্রাফ। পরের প্রশ্ন হলো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বা তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর, রিক্টার স্কেল। পরের প্রশ্ন হলো রিক্টার স্কেল কে তৈরি করেছিলেন? উত্তর, চার্লস রিক্টার। পরের প্রশ্ন হলো রিক্টার স্কেলের সূচক মাত্রা কত? উত্তর, 0 থেকে 10 পর্যন্ত। পরের প্রশ্ন হলো চিলির ভূমিকম্প কত সালে হয়েছিল? রিক্টার স্কেলের মান কত ছিল? উত্তর, চিলির ভূমিকম্প 1960 সালে হয়েছিল। রিক্টার স্কেলে এর মান ছিল 8.5। পরের প্রশ্ন হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৃথিবীর কত শতাংশ ভূমিকম্প হয়? উত্তর, 70%। পরের প্রশ্ন হলো ভূমিকম্পের কোন তরঙ্গ সব স্তরের মধ্য দিয়ে প্রবেশ করে? উত্তর, পি তরঙ্গ। পরের প্রশ্ন হলো কত সালে শক্তিশালী ভূমিকম্পের ফলে সান ফ্রান্সিসকো শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তর, 1906 সালে। পরের প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সুনামি হয়েছিল? উত্তর, 2004 সালের 26শে ডিসেম্বর। পরের প্রশ্ন হলো ভূতাপ শক্তি থেকে কি উৎপন্ন করা যায়? উত্তর, বিদ্যুৎ শক্তি। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি থেকে মেটায়? উত্তর হলো 30%। পরের প্রশ্ন হলো কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন হলো চাপ বাড়লে পদার্থের ঘনত্বের কিরূপ পরিবর্তন হয়? উত্তর, চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। পরের প্রশ্ন হলো জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ গ্রন্থটি কার লেখা? উত্তর, জুল ভার্নের লেখা। পরের প্রশ্ন হলো ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের অংশ কি দিয়ে গঠিত? উত্তর, শিলা দ্বারা গঠিত। শেষ প্রশ্ন হলো পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর, 5.5 গ্রাম পার ঘন সেমি। এই ছিল আমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরের আলোচনা। তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই প্রশ্ন উত্তরগুলি আশা করি লিখে নিয়েছো। এগুলি তোমরা পরীক্ষার আগে পড়ে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে। যাক, আর ভিডিওটি লম্বা করলাম না। সবাই ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি উপকৃত হয় তাহলে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও এবং সবাইকে বলে দিও যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং নোটিফিকেশান অল করে রাখতে, যাতে ভিডিও সবার আগে পেতে পারো।